ক্লাস 9 তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের কিন্তু অলরেডি 14 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 15 নম্বর স্কুলটা কমপ্লিট করব। 15 নম্বর স্কুল কি আছে? সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির, মানে শিক্ষা মন্দির, এইচএস। ওকে, এই স্কুলটা কিন্তু কমপ্লিট করব। তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু প্রশ্নবিচিত্রার সমস্ত স্কুলগুলো কমপ্লিট প্রশ্ন উত্তর কমপ্লিট করে নিয়ে যেতে পারে। ওকে, মানে সমাধান করে নিয়ে যেতে পারে। তো এখন কি করবো আমরা? সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির এই স্কুলটা কিন্তু কমপ্লিট করবো। ওকে, তো একের দাগের কি দিয়ে আছে? সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেটা কি দিয়ে আছে? মেরি আন্তোয়ানেত কোন দেশের রাজকুমারী ছিলেন? এটা হবে অস্ট্রিয়ার, অপশান সি। কন্ট্রাক্ট অফ পেইসি ছিল, এটা হবে চুক্তি, অপশান বি। ফ্রান্সের জাতীয় সভার অধিবেশন শুরু হয়, এটা হবে অপশান ডি 1789 খ্রিস্টাব্দের 5ই মে, 5th মে। চারটা, দ্য সাকুলাত গ্রন্থের রচয়িতা ছিলেন, এটা হবে অপশান এ অ্যালবার্ট সবুল। পাঁচটা, সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি আইন সিদ্ধ হয় কবে? এটা হবে অপশান বি 1791 খ্রিস্টাব্দে। ছয়টা, নেপোলিয়ন ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষর করেন, এটা হবে অপশান সি পোপের সঙ্গে। সাথে রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়, এটা হবে অপশান বি 16টি রাজ্য নিয়ে। ম্যারেঙ্গোর যুদ্ধ হয়, আটেরটা ম্যারেঙ্গোর যুদ্ধ হয়, এটা হবে 1800 খ্রিস্টাব্দে, অপশান এ। নয়টা, ফ্রান্স ছাড়া কোড নেপোলিয়ন প্রচলিত ছিল, এটা হবে বেলজিয়াম, এটা হবে অপশান ডি। আবু কিরের যুদ্ধ হয়, এটা হবে 1799 খ্রিস্টাব্দে, অপশান বি। তাহলে আমাদের প্রথম কিন্তু 10টা হয়ে গেল সঠিক উত্তর নির্বাচনটা। এবার চলে আসি দুয়ের দাগের কি দিচ্ছি? একটি বাক্য উত্তর। একটা, জেকোবিন দলের 3 জন নেতার নাম লেখো। এটা হবে রোবস্পিয়র একটা, দাঁতো দুটো, আর হিবার্ট। তাহলে জেকোবিন দলের 3 জন নেতার নাম হচ্ছে কি? রোবস্পিয়ার, দাঁতো আর হিবার্ট। দুইটা, অ্যাসাইনেট কি? অ্যাসাইনেট হচ্ছে ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোট। তাহলে অ্যাসাইনেট কি? ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোট হচ্ছে অ্যাসাইনেট। তো আমি দেখিয়ে দিই, দেখো অ্যাসাইনেট দেখো 1791 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবকালে ফ্রান্সের সংবিধান সভা প্রবর্তিত একটি কাগজের নোট হলো অ্যাসাইনেট। ওকে, যাদের কাছে জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস বই টেক্সট বুক আছে তার 24 পৃষ্ঠায় কিন্তু এই উত্তরটা পাবে। এবার চলে আসো পরেরটা, ইনটেন্ডেন্টদের কি কাজ ছিল? ইনটেন্ডেন্টদের কাজ হচ্ছে কি? রাজস্ব সংগ্রহ করা, ওকে। চারটা, পেনিনসুলার যুদ্ধ কবে হয়? এটা হবে 1808 থেকে 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে পেনিনসুলার যুদ্ধ 1808 থেকে 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত। মুরাট কে ছিলেন? মুরাট ছিলেন নেপলসের শাসক। ফ্যান্টনবুর সন্ধি কবে হয়? এটা হবে 1814 খ্রিস্টাব্দের 6 এপ্রিল। তাহলে ফ্যান্টনবুর সন্ধি হয় 1814 খ্রিস্টাব্দের 6 এপ্রিল। ওকে, এবার চলে আসে এই পৃষ্ঠায়। বিভাগ গ কি দিয়েছে দেখে নিই আমরা। বিভাগ গ দিয়েছে 2-3টি বাক্য উত্তর, যে কোনো 4টি। লেত্রোদা গ্যাস কি? এ হচ্ছে লেত্রোদা গ্যাস।
দেখো, অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের বিচার ব্যবস্থার ক্ষেত্রে ফরাসি রাজা লেত্রো দ্য গ্রেস নামক এক ক্ষমতার অধিকারী ছিলেন, যার দ্বারা তিনি নাগরিকদের বিচারের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারতেন। রাজা এই ক্ষমতা প্রয়োগের মাধ্যমে আদালত কর্তৃক প্রদত্ত শাস্তি মুকুব করার অধিকারী ছিলেন। তার ফলে যে কোনো অভিযুক্ত ব্যক্তি মুক্তি পেতে পারতেন। একে আমরা কি বলবো? লেত্রো দ্য গ্রেস। তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি নাও। ঠিক আছে, এরপরে চলে আসো দুইটা। ফরাসি বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব বলা হতো কেন? একটু তো দেখো, বুর্জোয়া অর্থাৎ তৃতীয় শ্রেণী। টেনিস কোর্ট শপথ গ্রহণের সময় যাজক ও অভিজাত সম্প্রদায়ের কিছু সদস্য তৃতীয় শ্রেণী ও বুর্জোয়াদের সঙ্গে যোগদান। রাজা ষোড়শ লুই তাদের দাবির কাছে নথি স্বীকার করেন এবং মাথাপিছু ভোট অধিকার দাবি মেনে নেয়। এইভাবে ফ্রান্সে বুর্জোয়ারা বিপ্লবের ক্ষেত্রে এগিয়ে আসে এবং ফ্রান্সকে নেতৃত্ব দেয়। তাই ফরাসি বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব বলা হতো। ওকে, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, পরেরটা কি দিয়েছে? নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কেন? দেখো, ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কারণ ফরাসি সম্রাট নেপোলিয়ন ফ্রান্সের বিভিন্ন স্থানে প্রচলিত আইনগুলির সমন্বয় সাধন করে 1804 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ন নামে নতুন আইন সংহিতি প্রণয়ন করেন। তাই নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। ঠিক আছে, পরেরটা চলে আসো। জাতিসংঘের যুদ্ধ বলতে কি বোঝো? দেখো, রাশিয়া অভিযানের ব্যর্থতার ফলে নেপোলিয়নের শত্রু অর্থাৎ রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন, ইংল্যান্ড প্রভৃতি মোট 13টি দেশ জোটবদ্ধ হয়ে 1813 খ্রিস্টাব্দে তাঁর বিরুদ্ধে লিপজিগের যুদ্ধে অংশ নেয়। এই যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়। ওকে, এরপরে দেখো, টিলসিটের সন্ধি থেকে রাশিয়া সরে দাঁড়িয়েছিল কেন? দেখো, টিলসিটের সন্ধি স্বাক্ষরের পিছনে রাশিয়ার যার প্রধানের উদ্দেশ্য ছিল তুরস্ক সাম্রাজ্যের ভাগ পাওয়া ও কনস্ট্যান্টিনোপল অধিকার করা। এবার এখানে নেপোলিয়নের অনিয়া ছিল। এবার নেপোলিয়ন তুরস্ক ও সুইডেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার জারকে সাহায্য করার কথা দিলেও সেই কথা রাখতে পারেনি বা পালন করেনি। মহাদেশীয় অবরোধ ব্যবস্থার মাধ্যমেও ব্যাপক আর্থিক ক্ষতি হয়। এই কারণগুলির জন্য নেপোলিয়নও রাশিয়ার জারের মতো সম্পর্কের অবনতি ঘটতে থাকে, যার ফলে টিলসিটের সন্ধি থেকে রাশিয়া সরে দাঁড়ায়। ওকে, তাহলে আমাদের কিন্তু এটা তোমরা স্ক্রিনশট রাখতে পারো। আমি খাতাটা ঘুরিয়ে দিই নাও। ঠিক আছে, এরপরে কি দিয়েছে? তাহলে আমাদের স্কুল নাম্বার 15 কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর এখনও বড় প্রশ্নের ভিডিও যাবে, হ্যাঁ, এরকম পরপর ম্যাপ পয়েন্টিং যাবে, এরকম পরপর কিন্তু ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও ভিডিওগুলো দেখে প্রশ্নগুলোর উত্তর কমপ্লিট করে যেতে পারে।